মা, তুমি অসুস্থ, ডাক্তার তোমাকে কাজে যেতে মানা করেছে। ডাক্তার ডাক্তারের কথা বলেছে, ডাক্তার তো জানে না কাজে না গেলে তোদের না খেয়ে থাকতে হবে। বাড়ি এলে আবার ভাড়ার জন্য এসে যা তা বলে যাবে। মা, বাড়িওয়ালা। ছেঁড়া কাপড় দিয়ে কি সুন্দর শরীরটা ঢাকা যায়? যায় না। সাহানা, তোমাকে আবারও বলছি, তুমি 3 সন্তানের মা হলেও আমার চোখে আমার এই বস্তির কাদা মাটিতে ফোটা পদ্ম ফুল। তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, আমি তোমাকে হাত ধরে আমার দামি ঘরে তুলে নিয়ে যাব। হাতটা ছেড়ে দিন, নইলে আমি অপমান করতে বাধ্য হব। এই, তুই কি অপমান করবি? তোর মতো মেয়ে মানুষের সৌভাগ্য আমি আকবর শেঠ তোর হাত ধরেছি। আমি বলছি হাতটা ছেড়ে দিন। যদি না দেই? এই শালি, তোর এত বড় সাহস, আমাকে থাপ্পড় মারলি? ভাড়া দে, 3 মাসের ভাড়া দে। আমি বলেছি তো 7 দিনের মধ্যে ভাড়া দিয়ে দেব। 7 দিনের সময় আমি দিয়েছিলাম, আজ তোকে 7 মিনিটের সময় দেব না। ভাড়া দে। যদি ভাড়া দিতে না পারিস তাহলে তোর হাতের এই সোনার বালা খুলে দে। এই বালাটা আমার স্বামীর স্মৃতি, এই বালাটা আপনি খুলে দেবেন না। যে ভাতার ভাত দিতে পারে নাই, যে ভাতার তোকে ফেলে রেখে চলে গেছে, সেই ভাতারের স্মৃতি তোর কাছে বড় হতে পারে, আমার কাছে না। দে, বালাটা খুলে দে। দে। না, দোহাই দোহাই আপনার, এই বালাটা খুলে দেবেন না। শোন শালি, 2 দিনের মধ্যে আমার বস্তি ছেড়ে দিবি। এই তো আমার মায়ের হাতের বালা। চোর! চোর! আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও মা। কি হয়েছিল মামুন? এত রাতে কোথায় গিয়েছিলি? আমি তোমার ওই বালাটা চুরি করে আনতে গিয়েছিলাম, কিন্তু পারিনি, ও আমার পিছু নিয়েছে। আমাকে বাঁচাও মা। বস্তির মানুষের সামনে আজ চোর আর চোরের মায়ের বিচার করব। দুটোকে বাইরে নিয়ে আয়, যা। এই বস্তিবাসী, তোমরা সবাই শোনো। এই শালি আমার বস্তিতে বাস করে আমার ঘরে ওর ছেলেকে চুরি করতে পাঠিয়েছিল। তাই আমি তোমাদের সামনে এমন বিচার করতে চাই, যে বিচার দেখে কোনো মা তার সন্তানকে চুরি বিদ্যা শিক্ষা দিতে না পারে। আমি এই গরম রড দিয়ে চোর ছেলেকে দিয়ে মায়ের পিঠে ক্রস চিহ্ন লাগিয়ে দেব, যাতে করে সবাই এই শালিকে দেখে বলতে পারে চোরের মা। তুমি আমার পিঠে ছেঁকা দাও, কিন্তু আমার মায়ের পিঠে ছেঁকা দিও না। এই কুত্তার বাচ্চা, বেশি কথা না বলে রডটা ধর। এই শালি, কাল সকালে এই বস্তিতে তোকে যেন আর না দেখি। মা, 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 মা। খবরদার,
তুই আমাকে মা বলে ডাকবি না? তুই আমাকে চোরের মা বানিয়ে দিয়েছিস। আজ থেকে মনে করব আমার তিনটে না, আমার দুটো সন্তান। তুই যদি আমার সামনে কোনোদিন আসিস, কোনোদিন আমাকে মা বলে ডাকিস, তাহলে আমার মরা মুখ দেখবি। আমার মরা মুখ দেখবি। মা চলো হেঁটেই যাই, এখানে কোনো গাড়ি টাড়ি পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। চলো। হ্যাঁ চল। ম্যাডাম আপনি আরে লিটন, দাঁড়িয়ে আছেন কেন? কোনো কিছু পাচ্ছেন না? তুমি ঠিক বলেছো। আমার মাইক্রোতে উঠুন।
আপনাকে পৌঁছে দেব। কি হলো, উঠুন। চল কবিতা, আমাদের কলেজের ছাত্র ছিল, চল। আকবর সাহেব, কোনো চিন্তা করবেন না। রমজান এতদিন আপনার লোক ছিল বলেই কিছু বলিনি। আপনার সাথে যখন ও বেইমানি করেছে, 7 দিন সময় নিলাম। ইন্সপেক্টর, আমার মেয়েটাকে বাঁচান। লিটন নামের আমার এক ছাত্র আমার মেয়েটাকে তুলে নিয়ে গেছে। আকবর শেঠের ভাই লিটন? হ্যাঁ, তুমি আমার মেয়েটাকে বাঁচাও বাবা। আরে, আমাকে তুমি বললে কেন? তোমার মেয়েকে বাঁচালে আমার সাথে বিয়ে দেবে নাকি? এসব তুমি কি বলছো বাবা? তুমি আমার ছেলের মতো, তাই তুমি বলেছি। ছেলের মতো বলে তুমি বললে, আর স্বামীর মতো হলে কি ডার্লিং বলতে? ইডিয়েট, লোফার! আইনের পোশাক পরে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতা জ্ঞানটুকু নেই। বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। এটা থানা না অন্য কিছু? আম্মা, বাইরে থেকে ওটাকে সবাই থানা বলেই জানে, ভেতরটা তো নিজের চোখেই দেখলেন। আমি আপনাকে এবার একটা ঠিকানা বলে দিচ্ছি, আপনি সেখানে যান। আইনের পোশাক পরা মানুষগুলোকে দেখলেন, এবার একজন মাস্তানকে দেখুন। লিটন নামের আমারই এক ছাত্র আমার মেয়েটাকে তুলে নিয়ে গেছে। আমি থানায় গিয়েছিলাম, থানার ইন্সপেক্টর আমাকে বের করে দিয়েছে। তুমি আমার মেয়েটাকে বাঁচাও। মনে করো তোমার মায়ের মতো এক মা তোমার কাছে তোমার বোনের ইজ্জত বাঁচানোর জন্য তোমার দয়া ভিক্ষা চাইছে, তোমার দয়া ভিক্ষা চাইছে। এই মেয়ে, তোমার সমস্যা কোথায়? আপনি আমার মায়ের ছাত্র হয়ে আমাকে নষ্ট করবেন? মনে করো আমি তোমার বেড ফ্রেন্ড, আমাকে আপনার ছোট বোন মনে করে আমাকে ছেড়ে দিন। আর বেড ফ্রেন্ডের সাথে সব কিছু করা যায়। আমাকে আমার মায়ের কাছে যেতে দিন। কামান কামান। তাহলে আঙ্গুলটা বাঁকাই করতে হয়। এই কে তুই? হাতের আঙুল 5টা আর নামের অক্ষর 7টা। মুন্না মাস্তান। তুই আমাকেও চিনিস না? আমার ভাইয়ার নাম আকবর শেঠ। কি নাম বললি? আকবর শেঠ। তুই তাহলে আকবর শেঠের ভাই? তুই আকবর শেঠের ভাই আকবর শেঠ? আজ তোর পিঠে আমি গরম লোহা দিয়ে ক্রস চিহ্ন দিয়ে দেব।
যাতে করে তোর ভাই ওই ক্রস চিহ্ন থেকে চিনতে পারে আমি কে। আয় এদিকে আয়। ওকে হাসপাতালে নিয়ে যা। একজন শিক্ষিকা হয়ে তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো সে ভাষা আমার জানা নেই বাবা। শুধু মনে হচ্ছে তোমার মতো একজন মাস্টারের কেন শিক্ষিকা হতে পারিনি। যদি পারতাম তবে নিজেকে অনেক বড় কিছু মনে করতাম। শুধু দোয়া করবেন যে আকবর শেঠের কারণে আজ আমি মাস্তান হয়েছি, ওই আকবর শেঠের উপর আমি যেন আমার প্রতিশোধ নিয়ে আমার মাস্তানি জীবনটার সমাপ্তি ঘোষণা করতে পারি। কোথায় আমার ছোট ভাই লিটন? কোথায় ভাইজান? আমি এখানে। ভাই? আমার ভাই? ভাই রে ভাই, বল কোন ডাক্তার আকবর শেঠের ভাইকে এই হাসপাতালের করিডোরে শুইয়ে রেখেছে? বল। এই ডাক্তার! এই বল কোন ডাক্তার আমার ভাইকে এখানে শুইয়ে রেখেছে? সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। ঠিক আছে, ওকে কেবিনে নিয়ে যা। কেবিন ছাড়ো কেন? আমরা টাকা দিয়ে কেবিন নিয়েছি না। এই কেবিন থেকে যদি লাশ বের করতে না চাস তাহলে কেবিন ছেড়ে দে, নইলে আকবর শেঠ তোর রোগীকে লাশ বানিয়ে বাড়িতে পাঠিয়ে দেবে। কি নাম বললেন? আকবর শেঠ? আপনি আকবর শেঠ? এই ওকে শুইয়ে দে। আকবর ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। হাসপাতালের সমস্ত ডাক্তার নার্স আপনার ভাই সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত দিন রাত দেখাশোনা করবে। লিটন, তুই শুধু বল তোর এই অবস্থা কে করেছে? ভাইজান, ওর নাম ঠিকানা আমি কিছুই জানি না। ও বলেছে আমার পিঠের গরম লোহার চিহ্নটা দেখলেই তুমি বুঝতে পারবে ওকে। আমি ওকে ঠিকই চিনেছি। 15 বছর আগে আমি ওর মায়ের পিঠে গরম লোহা দিয়ে ক্রস চিহ্ন দিয়েছিলাম। ওই হারামজাদা তুই আমার ভাই জেনে প্রতিশোধ নিয়েছে। তুই দেখে নিস লিটন, ওই শালির ছেলেকে আমি ঠিকই খুঁজে বের করে ওর মাস্তানি লাইসেন্সটা বাতিল করে দেবো। আমার রসের নাগর, চল আমার সাথে চল। আমার বুকের ভেতর জমানো সুধা ঠেলে দিয়ে তোকে আজ আমি চাঙ্গা করে দেব। ও আমার কথা বিশ্বাস করতে পারছিস না? বিশ্বাস কর, আমার কাছে জাদু আছে। কি বললি? তোর কাছে জাদু আছে? এই তুই পারবি তোর ওই জাদু দিয়ে আমার মাকে আমার সামনে এনে দিতে? হ্যাঁ, তুই পারবি তোর ওই জাদু দিয়ে আমাকে আমার মায়ের বুকে ফিরিয়ে দিতে? তুই পারবি তোর ওই জাদু দিয়ে আমার মায়ের বুকে জমানো ঘৃণার পাহাড়টাকে সরিয়ে আমাকে আমার মায়ের করে দিতে? আমি জানি তুই পারবি না, আর তাই বলছি প্রেম ভালোবাসার জাদু করার জন্য তুই আমার কাছে আসবি না। আরে আমি তো সেই জাদু দেখতে চাই যে জাদু আমাকে আমার মায়ের জীবনে ফিরিয়ে দিতে পারবে। আমি তো সেই জাদু দেখতে চাই যে জাদুর মন্ত্রে আমি আমার মাকে মা বলে ডাকতে পারবো। আমি আমার মাকে মা বলে ডাকতে চাই। আমি আমার মাকে মা বলে ডাকতে চাই।
বলছো মা? মা! চলা, মামুন আমাকে মামা বলে ডাকছে। আমি মামুনের ডাক শুনতে পাচ্ছি। মামুন নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। মা, আজ তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আজ পর্যন্ত যদি তুমি ভাইয়াকে ভুলতে নাই পারো, তাহলে কেন সেদিন তুমি তোমার জীবন থেকে ভাইয়াকে দূরে সরিয়ে দিয়েছিলে? কেন তুমি সেদিন তোমার মুখ না দেখার জন্য মুখের সামনে আঁচল টেনে দিয়েছিলে? তোর এই প্রশ্নের জবাব আমার জানা নেই। আমি শুধু এইটুকু জানি, সন্তানের দেওয়া অভিমানের মেটটা যখন সরে যায়, তখন মায়ের হয়ে একই মন সন্তানের জন্য কেঁদে ওঠে। যে কান্নার শব্দ কেউ শুনতে পায় না। তাহলে কি বুঝে নেব এতটা বছর তুমি একটি বারের জন্য ভাইয়াকে ভুলতে পারোনি? ভোলা কি যায়? যায় না। শুধুমাত্র মামুনকে ভুলে যাওয়ার কথা বলছিস কেন? আমি তো এতটা বছর একটি মুহূর্তের জন্য একটু শান্তিতে ঘুমোতে পারিনি। যখনই ঘুমোতে চেয়েছি, তখনই মামুনের ডাক আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে। আমি জানি না পাগলটা আমার উপর অভিমান করে কোন আগুনে জ্বলে পুড়ে মরছে। আমি জানি না পাগলটা আমার দেওয়া কষ্ট আর যন্ত্রণাকে কি দিয়ে বলার চেষ্টা করছে। তুই যেখানেই থাকিস, আমার কথা শোন মা। এই সেই জায়গা, এই সেই দিন। 15 বছর আগে তুই আমাকে ঘৃণা করে তোর মুখের সামনে আঁচল টেনে দিয়েছিলি। আমাকে মা বলে ডাকা থেকে বঞ্চিত করেছিলি। প্রতি বছর এই দিনে তোকে একবার, শুধু একবার দূর থেকে দেখার জন্য ছুটে আসি, কিন্তু তুই তো আসিস না রে মা। তুই কি তোর মনটা এত বেশি পাষাণ করেছিস? 15 বছরে একবারও কি তোর আমার কথা মনে পড়েনি? মারে, তোর দেয়া যন্ত্রণার বোঝা আমি আর বইতে পারছি না রে মা। আমি আর বইতে পারছি না রে মা। আমাকে তোর মুখে টেনে দিয়ে আমাকে এই কঠিন যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে যা। এই প্রেমা, প্রেমা, এই প্রেমা, এই প্রেমা, দরজা খোল, দরজা খোল। শালি, এই প্রেমা, শালি, এই দরজা খোল। নিজেকে কি মনে করেছিস? সারাদিন মাস্তানি করে ফিরবি আর রাতে মাতাল হয়ে ঘরে ফিরে আসবি। মনে করেছিস তোকে এই বাড়িতে শাসন করার মতো কেউ নেই? কেউ নেই। কি হলো? থামলি কেন? মার, 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 মার। আরে এই বাঁধন হারা জীবনে যখন তুই আমাকে শাসন করিস, আমাকে শাসনের হাত দিয়ে আঘাত করিস, তখন মনে হয় আমি সব হারিয়েও বাঁধন হারা হইনি। এই পৃথিবীতে অন্তত একজন আছে যে আমাকে শাসন করে, সে একমাত্র তুই। মুন্না, তুই এমন করে বলিস না। আমি যে তোকে অনেক 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 বেশি ভালোবাসি। প্রেমা, মুন্না, প্রেমা।
দুনিয়া তুমি ছাড়া আমি বড় এই রাখো রাখো। তোমাকে কতবার বললাম অসুস্থ শরীরে দোকানে আসার দরকার নেই, তবু এলে। ঘরে চলো, তোমাকে কাজ করতে হবে না। চলো বাবা। কি হলো, তোমার না আমাদের বসের সাথে দেখা করার কথা ছিল, যাওনি কেন? বাবার শরীরটা ভালো নেই, আরো কয়েকদিন যেতে পারবে না। আর কিছু বলার আছে? এই মেয়ে, কি বলার থাকতে পারে? তোর বাবা খুব ভালো করে জানে। শোনো রহমত চাচা, বস বলতে না পারলে তোমার ওই পালিত সন্তানকে পাঠিয়ে দিতে। বসের হয়ে তোমার ওই পালিত সন্তানকে একটা কাজ করে দিতে হবে। মুন্নাকে আমি নিজের হাতে কোনো অপরাধের রাস্তায় ঠেলে দিতে পারবো না। তাহলে তোকে অসুস্থ অবস্থায় তুলে নিয়ে যাব? মুন্নার চাচাকে জোর করে তুলে নিয়ে যেতে পারে এমন মাস্তান এই এলাকাতে এখনো জন্ম নেয়নি। এই মুন্না, তোর চাচার প্রতি যদি এতই দরদ থাকে, তাহলে তোর চাচার বদলে তুই আমাদের বসের একটা কাজ করে দে না। বল আমাকে কি করতে হবে? তোকে কিছুই করতে হবে না মুন্না, আমার কাজটা আমিই করতে যাব। আমার কাজের পরিবর্তে তোকে অপরাধ জগতে যেতে দেব না। তুমি দিতে না চাইলেও আমি তোমার পরিবর্তে ঠিকই কাজটা করতে যাব চাচা। হ্যাঁ, আরে আর কেউ না জানলেও আমি তো জানি। আমি যখন ফুটপাতে ফুটপাতে মানুষের লাথি খেয়ে বেঁচেছিলাম, তখন তুমি একদিন ওই ফুটপাত থেকে আমাকে তোমার ঘরে তুলে এনেছিলে। কে তুই?
বস, অপারেশন সাকসেসফুল। তোর এই অবস্থা কেন? বল, তোর এই অবস্থা কেন? ভাইজান, ওই হারামজাদা আমাদের এই অবস্থা করে তোমার টাকা সোনা সবকিছু লুট করে নিয়ে গেছে। হ্যালো আকবর, তোমার সবকিছু আমি লুট করে আনিয়েছি। এই মাস্টার, সাহস থাকলে আমার সামনে এসে পরিচয় দে, আমি দেখতে চাই আকবর শেঠের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আবার কে আকবর শেঠ হতে চায়। আমি জানি আমার নামটা শোনার সাথে সাথে তুমি চমকে উঠবে। আমার নাম আকরাম। তুই তাহলে সেই আকরাম? হ্যাঁ, আমি সেই আকরাম। একদিন তোমার গাড়ির ড্রাইভার ছিলাম। একদিন তোমার কাছে আমার স্ত্রীর অপারেশনের জন্য কিছু টাকা চাইতে গিয়েছিলাম, আর তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে যে খুন তুমি করেছিলে সেই খুনের আসামি হয়ে আমি জেলে গিয়েছিলাম। মনে পড়ে? মনে করার চেষ্টা কর। আপনি আমাকে যত টাকাই দিতে চান না কেন, এই খুনের আসামি থেকে আপনাকে বাঁচানোর একটা মাত্র পথই খোলা। এমন একজন লোক লাগবে যে নিজে এসে আপনার এই খুনের দায়িত্বটা স্বীকার করে নেবে, তাহলেই আপনাকে আইনের হাত থেকে বাঁচানো সম্ভব হবে। এমন মানুষ আমি কোথায় পাবো? তুমি মারা যাবে না, আমি আমার মালিকের কাছে যাব। আমার বিশ্বাস আমার মালিক তোমার জীবন বাঁচানোর জন্য আমাকে সাহায্য করবে। আমার মালিক আমাকে সাহায্য করবে। আমি আমার সন্তানদের জন্য বাঁচতে চাই। তুমি আমাকে ছুঁয়ে কথা দাও, আমাকে তুমি মরতে দেবে না। আমি তোমাকে মরতে দেব? এ কথা তোমাকে কে বলেছে? আমি ডাক্তারের কথা শুনেছি, আমার পেটে টিউমার অপারেশন করতে অনেক টাকা লাগবে, আর এই টিউমার অপারেশন করতে না পারলে আমার পেটের সন্তান আমরা দুজনেই মারা যাব। আসলে এই মুহূর্তে আমরা দুজন দুটো জীবন বাঁচাতে চাই। আমি বাঁচাতে চাই আমার জীবন, তুমি বাঁচাতে চাও তোমার স্ত্রীর জীবন। আর এই দুটি জীবন বাঁচানোর দায়িত্বটা তোমার উপর নির্ভর করছে। মালিক, আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো আমার শাহানার জীবন বাঁচানোর জন্য আপনার কাছে ছুটে এসেছি, কিন্তু আপনার জীবন বাঁচানোটা আমার উপর নির্ভর করছে, আমি ঠিক বুঝতে পারছি না। আমি নিজে একটা পাপ ঢাকার জন্যে একটা মেয়েকে গর্ভবতী অবস্থায় খুন করেছি। আমি মনে করেছিলাম পুলিশকে টাকা দিয়ে খুনটা চাপা দিতে পারবো, কিন্তু মেয়েটার বাবা আমার নামে কেস করেছে। পুলিশ বলেছে যদি কেউ এই খুনের কথা স্বীকার করে নেয় তাহলেই আমি বেঁচে যাব। আকরাম, তুমি আমার অপরাধটা নিজেই স্বীকার করে নাও। আমি কথা দিচ্ছি তোমার স্ত্রীর শুধু জীবন বাঁচানি নয়, তোমার সন্তানদের আমার নিজের সন্তানের মতো লেখাপড়া শেখাবো। আমি তোমার স্ত্রীকে আমার বোনের মতো আশ্রয় দিয়ে জেল থেকে তোমার ফিরে না আসা পর্যন্ত একজন বড় ভাইয়ের দায়িত্ব পালন করব। বলো আকরাম, বলো। তুমি চুপ করে থেকো না। তুমি ভেবে দেখো, আমার জীবন না বাঁচলে তোমার স্ত্রীর জীবন বাঁচবে না। তুমি রাজি হয়ে যাও। মালিক, আমি আপনাকে বিশ্বাস করে রাজি হচ্ছি। আপনি বলুন, আমার এই বিশ্বাসের সাথে আপনি বিশ্বাসঘাতকতা করবেন না। আমি কথা দিলাম তোমার বিশ্বাসের অমর্যাদা আমি করব না।
মালিক, মালিক, আমি আর জেল থেকে ছাড়া পেয়েছি মালিক। আমার সন্তানরা আজ অনেক বড় হয়েছে, তাই না মালিক? ওরা বুঝি আজও জানে না যে আমি জেলে ছিলাম? না জানি আপনি ভালোই করেছেন। ওরা নিশ্চয়ই লেখাপড়া শিখে অনেক বড় হয়েছে। আমাকে ওদের কাছে নিয়ে চলুন মালিক। কতটা বছর আমি ওদের মুখ দেখি না মালিক। এই রাস্তার একটা ভিখারি আমার ড্রয়িং রুমে নোংরা পায়ে দাঁড়িয়ে দামি কার্পেট নষ্ট করে আবল তাবল কথা বলছিস? এই কে আছিস? ওকে ঘাড় ধরে বের করে দে। আপনি কি বলছেন? আমাকে আপনি চিনতে পারছেন না? আমাকে আপনি রাস্তার ভিখারি বলছেন? আমার পায়ের নোংরাতে আপনার দামি কার্পেট নষ্ট হবার কথা বলছেন? তাহলে কি আমি মনে করব আপনি আপনার কোনো কথাই রাখেননি, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন? এই তুই কি মানুষ যে তোর সাথে আমার বিশ্বাসঘাতকতা করতে হবে? আজ আমি হয়তো আপনার চোখে মানুষ না, কিন্তু একদিনে আমি আপনার কাছে মানুষের চেয়ে বড় কিছু ছিলাম। আমি হয়েছিলাম আপনার ভাগ্য বিধাতা। আজ আমার যে নোংরা পায়ের কথা আপনি বলছেন, এই আপনি আমার এই পা দুটো জড়িয়ে ধরে জীবন বাঁচানোর জন্য করুণা ভিক্ষা চেয়েছিলেন, দয়া ভিক্ষা চেয়েছিলেন। আমার প্রয়োজনে আমি করেছিলাম। আমার ওই অতীত মনে করবার মতো সময় আমার নেই। আকবর শেঠ অনেক অনেক বড় কিছু, অনেক বড় ক্ষমতার মানুষ। তাই বলছি, সময় নষ্ট না করে আমার সামনে থেকে চলে যা, নইলে আমি নিজেই তোকে লাথি মারতে মারতে বের করে দেব। যার জন্য বিনা অপরাধে এতটা বছর জেল খেটে এলাম, সেই আপনি আজ আমাকে লাথি মেরে বের করে দেবার কথা বললেন? আপনি অবিশ্বাস আর বেঈমানির বারুদ দিয়ে আজ আমার বুকের ভেতর যে আগুন জ্বেলে দিলেন। আমি শুধু বলে যাচ্ছি, এই আগুনে আমি আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব, নইলে আমার নাম আকরাম না। আমি আকরাম, তোমার প্রতিদ্বন্দ্বী হয়ে তোমাকে নিয়ে খেলার জন্য মাঠে নেমেছি। আমি তো তোমাকে বলেইছিলাম তোমাকে নিঃশেষ করে দেব। আজ আবারও বলছি, তোমার জীবনে আবার সেই দিনটা আমি এনে দেব, যেদিন আবার তুমি আমার পা দুটো জড়িয়ে ধরে করুণা ভিক্ষে চাইবে, দয়া ভিক্ষে চাইবে। এই আকরাম, এই বাস্টার্ড, আমার পোষা কুকুর আমাকে কামড় মারিছে। আমি আকরামকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। শুধু ওকে খুঁজে বের করে আমি কুকুরের মতো মারবো। আমিও দেখতে চাই ওর কোন সন্তান ওকে বাঁচাতে পারে। কে তুমি, কি নাম তোমার কিছুই জানি না, শুধু তোমাকে এটুকু বলতে পারি, আজ যে কাজটা তুমি করে দিয়েছ, এই কাজটার দাম হিসেবে তোমাকে কিভাবে মূল্যায়ন করব তা আমি নিজেই জানি না। দাম আমি পেয়ে গেছি স্যার, দাম আমার হাতে। ওটা তো মনে হচ্ছে সামান্য একটা সোনার বালা। হ্যাঁ, সামান্য একটা সোনার বালা। এই সামান্য সোনার বালাটাই আমার জীবনে এক অসামান্য কিছু। তাই আপনার কাছে আমার কাজের দাম হিসেবে আর নতুন করে কিছু চাওয়ার নেই।
আমি এখন যেতে পারি স্যার? তোমার পরিচয়টা একবার আমাকে দিয়ে যাবে না? নাম মুন্না, মা বাবা ভাই বোনের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত এক হতভাগ্য সন্তান। বিধাতা মানুষের কপালে সুখের কথা লেখে, আমার কপালে সুখের পরিবর্তে দুঃখের কথাই লিখে দিয়েছে। এক কথায় দুঃখ, কষ্ট, যন্ত্রণার আগুনে পোড়া আমি এক টুকরো জ্বলন্ত কয়লা। তোমার কথা শুনে শুধু এ কথাটাই বলতে ইচ্ছে করছে, তোমার জীবনের সাথে আমার এই জীবনের অনেক মিল আছে। তুমিও যেমন আপনজনের বাঁধন হারা এক সন্তান, তেমনি আমিও স্ত্রী সন্তান হারা এক হতভাগ্য পিতা। একবার আমার এই বুকের ভেতর তুমি আসবে বন্যা। কত বছর আমি আমার সন্তানদের আমার এই বুকে জড়িয়ে নেই না, এ কথাটা আমি ভুলেই গেছি। আজ অন্তত তোমাকে বুকে জড়িয়ে নিয়ে অনুভব করতে চাই আমি ওর সন্তানের বাবা ছিলাম। মুন্না, আজ থেকে মনে করবে আমি তোমার বাবার মতো। তোমার যখন ইচ্ছে করবে আমার কাছে আসবে, তোমার যা প্রয়োজন আমাকে বলবে, তাহলে মনে করব আমি অন্তত আমার একটা সন্তানকে খুঁজে পেয়েছি। তুই কি সত্যি চিনতে পেরেছিস এটাই তোর মায়ের হাতের বালা? যে বালার জন্য আমি আমার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি, সন্তান হয়ে মাকে মা ডাকা থেকে বঞ্চিত হয়েছি, আমার মায়ের হাতের এই রক্তমাখা বালা চিনতে আমি ভুল করিনি প্রেমা। তাহলে বালাটা আমি যত্ন করে রেখে দেই মুন্না। যেদিন তোর মায়ের সঙ্গে দেখা হবে, যেদিন তোর মা তোকে আদর করে বুকে জড়িয়ে ধরবে, সেদিন তুই নিজের হাতে বালাটা পরিয়ে দিস। প্রেমা, বালাটা তুই আমার কাছে দে, আমি বালাটা সব সময় আমার বুকের ভেতর লুকিয়ে রাখবো। আমি মনে করব আমার মায়ের দোয়া সব সময় আমার সাথে আছে। মা, তোমার জন্য আজ প্রথম মাসের বেতনের টাকা দিয়ে একটা জিনিস এনেছি। তুমি বলো না মা, জিনিসটা দেখে তুমি খুশি হলে আমাকে অনেক বেশি আদর করবে। মা মনে হয় তোর সৎমা ভাইয়া, আর তাই জিনিসের লোভে তোকে বেশি বেশি আদর করবে। সন্তান হলো মায়ের বুকের ধন, তাই মায়ের সমস্ত আদর শুধু সন্তানের জন্য। এবার দেখা দেখি এমন কি জিনিস এনেছিস। এই দেখ, আমি তোমার ওই বালাটা চুরি করে আনতে গিয়েছিলাম, কিন্তু পারিনি। ও আমার পিছু নিয়েছে, আমাকে বাঁচাও মা। মা এবার তোমার হাতটা বাড়িয়ে দাও তো, বালাটা পরিয়ে দিই। বালাটা আমি পরবো না মাসুদ। মা, আমি জানি তুই আমাকে খুশি করার জন্য বালাটা এনেছিস। তুই বিশ্বাস কর, আমি অনেক অনেক খুশি হয়েছি, কিন্তু বালাটা আমি পরবো না। তুমি খুশি হয়েছো অথচ বালাটা হাতে পড়বে না কেন মা? কেন? এমনি একটি বালার জন্য আমি মামুনকে আমার জীবন থেকে পর করে দিয়েছি। তাই আমার মামুন আমার জীবনে যতদিন ফিরে না আসবে, আমাকে মা বলে না ডাকবে, তোদের আমি কোনো বালাই হাতে পরবো না মাসুদ। বালা তুমি না পড়ো তাতে আমার দুঃখ নেই মা। আজ অন্তত আমি জানলাম ভাইয়ার জন্য আজও তোমার বুকের এক পাশ খালি হয়ে আছে। ঠিক আছে মা, ভাইয়া যেদিন তোমার জীবনে ফিরে এসে তোমাকে মা বলে ডাকবে, আমি সেই দিন তোমার হাতে বালাটা পরিয়ে দেব মা। হ্যালো, ইন্সপেক্টর মাসুদ, আপনার জন্য একটা খবর আছে। আজ রাত ঠিক 10টার সময় কলাতলি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর ভেতর একটা মাল পাচার হবে। প্লিজ টেক অ্যাকশন। হ্যালো, আপনি কে? আপনার একজন সাহায্যকারী বন্ধু।
কবিতা তুমি? তাহলে তুমি আমাকে মিথ্যে টেলিফোন করে এখানে ডেকে এনেছো? হ্যাঁ, আমি কি জানতাম এখানে ওই গুন্ডারা থাকে? কোথায় ভেবেছিলাম তোমাকে সরি বলাবো, ওই গুন্ডাদের জন্য এখন আমাকেই সরি বলতে হচ্ছে। সরি মাসুদ, সরি। নাথিং টু বি সরি। আপা দেখেন কোনটা নেবেন? পুতুলটা কত? এটা 490। 490 টাকা? এত টাকা নেই, পরে নিয়ে। এই পুতুলটার দাম কত? 10 টাকা। এক টাকায় হয় না? পুতুল না কি না, অন্যদিকে যা সর। দোলা, আমি তোকে পরে পুতুল কিনে দেব। 500 টাকা। 10 টাকা পাবেন। এই রিক্সা যাবে? এই যে শুনুন, আমার মনে হয় গুন্ডা। বাবা শুনুন, এই যে শুনুন, মা! কি হয়েছে দোলা? মা, একটা গুন্ডা আমার পিছু নিয়েছে। কোনদিন আমাকে মা বলে ডাকিস, তাহলে আমার মরা মুখ দেখবি। বল, আমার মেয়েটার পিছু নিয়েছিস কেন? কি হলো? কথা বলছিস না কেন? আন্টি, আপনার নরম হাতের থাপ্পড়েও কিচ্ছু হবে না। রাস্তাঘাটে একটা মেয়েকে একা পেলেই পিছু নিতে ইচ্ছে করে। মনে করিস মেয়েটার কেউ নেই? সাগর, ওকে বেশি করে মারো, যাতে করে আর কোনো মেয়ের পিছু নিতে সাহস না পায়। শোন, তুই যার পিছু নিয়েছিস ওর নাম দোলা, আমার ভালোবাসা। আর যদি ভুল করে ওর পিছু নিতে চাস, তাহলে তোর মতো মাস্তান কেমন শিক্ষা দেব? তুই তোর মা বাবার নামটা পর্যন্ত ভুলে যাবি। তুই কাকে আঘাত করছিস ভাইয়া? কেন, তুই ওকে চিনিস নাকি? শুধু চিনি না, খুব ভালো করেই চিনি। এই ভাইয়া সেদিন গুন্ডাদের হাত থেকে আমার ইজ্জত বাঁচিয়েছিল। তুমি দোলার পিছু নিয়েছিলে কেন? এই পুতুলটা দেবার জন্যে। মেয়েটি টাকার জন্য পুতুলটা কিনতে পারেনি। আমার মনে হলো পুতুলটা ওর খুব পছন্দ হয়েছে, তাই আমি পুতুলটা ওকে কিনে দিয়ে এক বোনহারা ভাই হয়ে এই বোনের ভাই হতে চেয়েছিলাম। আমার ভুলের জন্য তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া। তুমি আমাকে ভাইয়া বলে ডেকেছো, আমার আর কোনো দুঃখ নেই। নাও। শুধু বোনকে ক্ষমা করে গেলে বাবা, মাকে ক্ষমা করে যাবে না? সন্তানকে আঘাত করলে মায়ের কখনো অপরাধ হয় না। তোমার মাকে নিশ্চয় তুমি খুব ভালোবাসো বাবা, নইলে মা সম্পর্কে এত বড় ধারণা তোমার হতে পারে না। অনেক অনেক বেশি ভালোবাসি। তুই তোর মায়ের দেখা পেয়েছিস? হ্যাঁ রে প্রেমা, হ্যাঁ। জীবনের স্রোতে পাক খেতে খেতে আজ আমি আমার মায়ের দেখা পেয়েছি, ছোট বোনের দেখা পেয়েছি। জানিস প্রেমা, মা যখন আমার মুখে থাপ্পড় মারছিল তখন আমি এতটুকু ব্যথা পাইনি। আমার মনে হচ্ছিল মা আমাকে তার হাত দিয়ে 15 বছর পর আদর করছে। আজ যে কথাটা তুই মনে করেছিস, একদিন আসবে তোর এই কথাটি সত্যি হবে।
তোর মা তোকে বুকের ভেতর জড়িয়ে নিয়ে 15 বছরের জমানো আদর দিয়ে তোর বুকের কষ্ট দূর করে দেবে। তোর কথাটাই যেন সত্যি হয় প্রেমা। যেদিন তোর কথাটা সত্যি হবে সেদিন আমার চেয়ে সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ থাকবে না রে, আর কেউ থাকবে না। তুমি কিন্তু আমাকে অবাক করে দিচ্ছ মা। সেই দুপুরে ভুল করে একটা ছেলের মুখে 2-4 থাপ্পড় মেরেছ, অথচ এখন রাত 11:30 এখনো তুমি বলছো তোমার হাতটা ব্যথা করছে। কই, আমরা তো আসামিদেরকে এত মারি, কই আমাদের হাতে ব্যথা করে না? তোদের হাত পুলিশের হাত, আর আমার হাত মায়ের হাত। তাই অন্যায়ভাবে সন্তানকে আঘাত করলে ওই হাতের ব্যথা সহজে দূর হয় না। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সত্যি সত্যি তোমার নিজের ছেলেকে আঘাত করেছো। যদি বলি আমার তাই মনে হয়েছে, ছেলেটা চলে যাওয়ার পর আমার মনটা কেন জানি বলছে নিজের সন্তানকে তুই চিনতে পারলি না। মা, তোমার ছেলে হলে তোমাকে ঠিকই চিনতে পারতো, তোমাকে ঠিকই মা বলে জড়িয়ে ধরতো। প্লিজ মা, যা হবার হয়ে গেছে, এখন আর ভেবো না তো। তাছাড়া কবিতার সঙ্গে যখন পরিচয় আছে, তোমার সন্দেহ থাকলে কবিতাকে সঙ্গে নিয়ে তোমার ছেলে কিনা জিজ্ঞেস করে এসো। হ্যাঁ, তাই যাব। তুমি যেভাবে পুতুলটাকে আদর করছো, তোমার এই আদর দেখে মনে হচ্ছে এই মুহূর্তে আমি নিজেই একটা পুতুল হয়ে যাই। সেকেন্ড, মিনিট, ঘন্টার কাটা ঘুরতে ঘুরতে 7 দিন হয়ে গেল। এর মধ্যে তোরা কেউ আমার শত্রুর ঠিকানা আবিষ্কার করতে পারলি না। তাহলে কি আমি মনে করব আকবর শেঠের ক্ষমতা শেষ? না ভাইজান, তোমার ক্ষমতা শেষ হয়ে যায়নি। মুন্নাকে ঘায়েল করতে পারলেই তোমার শত্রু আকরামের ঠিকানা জানা যাবে। তাহলে তো ভালোই হবে, সন্তানকে ঘায়েল করে বাপকেও ঘায়েল করা যাবে। কথাটা বুঝলাম না। ওই মুন্না হলো আকরামের ছেলে। এবার বল, মুন্নাকে ঘায়েল করার জন্য বন্দুকটা কে? ওর নাম রেশমি। এই মুন্না, বল আমার কি নেই? একটা পুরুষকে দেবার মতো একটা মেয়ের যা থাকা দরকার আমার সব আছে। হ্যাঁ, তোর সবই আছে। তবুও বলবো, প্রেমার এমন কিছু আছে যা তোর নেই। আমারও আছে, শুধু বলবো তোর দেখার মতো চোখ নেই। তাই বলছি, এতদিন তোর মন পাবার জন্য শুধু পেছনে পেছনে ঘুরেছি। এবার আমি আমার ভালোবাসাকে জোর করে আদায় করে নেব। রেশম, পাগলামো করিস না, ছাড়। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। রেশমি, খবরদার, তুই আমার মুন্নার দিকে হাত বাড়ালে আমি তোর হাত কেটে নেব। এসো মুন্না। না, মুন্না আমার, মুন্না শুধু আমার। আমি প্রেমাকে ছাড়বো না। প্রেমা, এই প্রেমা, বেরিয়ে আয়। রাত দুপুরে একটা অসভ্য মেয়ের মতো চিৎকার করছিস কেন? আমি তোকে বলতে এসেছি, মুন্নার জীবন থেকে তুই সরে যা, নইলে তোকে আমি খুন করে ফেলবো। তোর মতো একটা বাজে মেয়ের ভয় প্রেমা করে না। মুন্না আমার প্রেম, আমার ভালোবাসা, আমার বেঁচে থাকার নিঃশ্বাস। তোর নিঃশ্বাস আমি বন্ধ করে দেব।
মারলি, প্রেমার জন্য তুই আমাকে মারলি। আমিও তোকে বলে যাচ্ছি, আমি যদি তোকে আমার করে না পাই তাহলে প্রেমা তোর হবে না, আমি হতে দেব না, কোনোদিনও না। ভাড়া করবো, তবুও মুন্না জীবনের সাথে প্রেমাকে জড়িয়ে থাকতে দেব না। আমিও তাই চাই। তুই শালা আবার কে রে? আমি লিটন, আমিও তোর মতো প্রেমাকে ভালোবাসি। তোর ওই মুন্নার জন্য আমিও প্রেমার কাছে যেতে পারছি না। আমার বুদ্ধি শুনলে তুমি পাবে মুন্নাকে আর আমি পাবো প্রেমাকে। আমার বুদ্ধি শুনবে? মুন্নাকে পাবার জন্য আমি খুন পর্যন্ত করতে পারবো, আমি রাজি। আমি শুধু মুন্নাকে চাই। কিসের মিষ্টি স্যার? আপনি আমাকে খাওয়ানোর জন্য ডেকে এনেছেন? আজ আমার সন্তানের জন্মদিন। যখন জীবনে নুন আনতে পান্তা ফুরতো, তখন বড়লোকের সন্তানদের জন্মদিন দেখে খুব শখ হতো নিজের সন্তানের জন্মদিন করতে। বিধাতার কি নিষ্ঠুর খেলা! আজ আমার কত টাকা, অথচ নিজের সন্তান আমার কাছে নেই যে তার জন্মদিন পালন করি। তাই তোমাকে ডেকে এনেছি নিজের সন্তান মনে করে তোমার মুখে একটা মিষ্টি তুলে খাওয়াতে। আসলে বিধাতার খেলা কেউ বুঝতে পারে না। আপনি তবু তো আমার বাবা সেজে আমার জন্মদিনে আমার মুখের সামনে একটা মিষ্টি তুলে ধরেছেন, কিন্তু আমি তো আমার মাকে বলতে পারছি না, মা আজ আমার জন্মদিন, তুমি আমাকে একটা চুমু খাবে না মা? একটা চুমু। আজ তোমারও জন্মদিন? ভালোই হলো। এসো, দুজনের দুঃখ কষ্ট একটু ভাগাভাগি করে নেই। তুমি মনে করো তোমার বাবা আমি, আর আমি মনে করি আমার সন্তান তুমি। নাও মিষ্টিটা খাও। হ্যাঁ খাও। কবিতা, আন্টি আপনি আসুন, ভেতরে আসুন। কবিতা, তুমি তো মুন্নার বাসার ঠিকানাটা জানো, আমার সাথে একবার যাবে? আজ আমার বড় ছেলে মামুনের জন্মদিন। আমি মামুন মনে করে মুন্নার কপালে একটা আশীর্বাদী চুমু দিয়ে আসতে চাই। ঠিক আছে। আসুন না স্যার, আমার ছোট্ট ঠিকানাটা দেখে যাবেন। একদিন অবশ্যই আসবো। আজ চলি। লোকটা চোখেও দেখে না নাকি? বড় লোকেরা কখনোই গরিবদের দেখে না। চলুন। মুন্না, আপনি? আজ আমার বড় ছেলের জন্মদিন, আমি ওকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছি। কেন জানি তোমার কথাটা মনে হলো, তাই তোমাকে আমার মামুনের জন্মদিনে আদর করে তোমার কপালে একটা আশীর্বাদের চুমু দিতে চাই বাবা। আমার মতো তুমিও খাচ্ছ? হ্যাঁ, খাচ্ছি। আমার চোখের পানি দিয়ে আপনাকে তো বোঝাতে পারবো না আমার কোন চোখের পানি ব্যথার পানি, আর কোন চোখের পানি আনন্দের পানি। চোখের পানির তো কোনো রং হয় না, তাই না? তুমি ঠিকই বলেছো বাবা। চলি মুন্না। আজ তোমাকে দেবার মতো আমার কিছুই নেই মা।
তোমার বালাটা তুমি নিয়ে যাও। তুমি কিছু বললে মুন্না? না তো। আচ্ছা, আমি সব শুনেছি, সব দেখেছি। কি বলছো তুমি? মুন্না নামের মাস্তান তোমার ইজ্জত নষ্ট করেছে? নারীর জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার ইজ্জত। সেই ইজ্জত নিয়ে কেউ কখনো মিথ্যা বলে না স্যার। আমি তাই আইনের কাছে আমার ইজ্জত হারানোর বিচার চাইতে এসেছি। আপনি যদি আইনের মানুষ হয়ে সঠিক বিচার না করেন, তাহলে আমি মনে করব আইনের মানুষও গুন্ডা মাস্তানদের মতো নষ্ট হয়ে গেছে। অসম্ভব। হয়তো আইনের 2-4 জন মানুষ নষ্ট হয়ে গেছে, কিন্তু আইনের মানুষ এখনো গুন্ডা মাস্তানদের হাতের পুতুল হয়ে যায়নি। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি সঠিক বিচার পাবে। মুন্না যত বড় মাস্তান হোক, ওর পেছনে যত বড় গডফাদার থাকুক না কেন, আইন ওকে ছাড়বে না, আমিও ছাড়বো না। প্রেমা, এইবার তুই ঘৃণা করে তোর জীবন থেকে মুন্নাকে সরিয়ে দিবি, আর আমি মুন্নাকে আমার বুকে জড়িয়ে নিয়ে এতদিনের স্বপ্নকে সত্য করব। অসম্ভব, এটা একটা ষড়যন্ত্র। মুন্না এত খারাপ চরিত্রের হতে পারে না। যদি তোমার কথা সত্যি হয়, তাহলে এটাই প্রমাণিত হয় রেশমি নামের মেয়েটি আইনের কাছে মিথ্যে কথা বলেছে। অবশ্যই মিথ্যা কথা বলেছে, আর এই জন্য বলেছে মুন্নাকে রেশমি জোর করে কাছে পেতে চায়। যদি তাই মনে করো, তাহলে তুমি কি পারবে তোমার ভালোবাসার মানুষের জন্য নিজের ইজ্জত নিয়ে এত বড় মিথ্যে কথা বলতে? বলো, তুমি বলতে পারবে? পারবে না। কারণ একটাই, এমন কোনো নারী নেই যে নিজের ইজ্জত নিয়ে এত বড় মিথ্যে কথা বলতে পারে। তাই বলছি, মুন্না কোথায়? মুন্নার ঠিকানা বলে দাও। ইন্সপেক্টর, মুন্না আপনার পেছনে দাঁড়িয়ে। মুন্না, তুই পালিয়ে যা। জীবনে একবারই আমার মায়ের জীবন থেকে পালিয়ে এসেছি, আর আমি পালাতে চাই না প্রেমা। আমি দূরে দাঁড়িয়ে সবকিছু শুনেছি। তাহলে কি তুই বলতে চাস রেশমি তোর বিরুদ্ধে যে কথা বলেছে সব সত্যি? সত্যি না বলেই আমি আইনের কাছে ধরা দিতে চাই। কারণ ধরা না দিয়ে আমি যদি পালিয়ে বেড়াই, তাহলে চরম মিথ্যেটা চরম সত্যতে পরিণত হবে। আজ এখন পর্যন্ত আমার প্রতি তোর যে অগাধ বিশ্বাস, সে বিশ্বাসটা কাল হয়তো থাকবে না, কাচের দেয়ালের মতো ভেঙে চুরমার হয়ে যাবে। ইন্সপেক্টর, চলুন, আমাকে কোথায় নিয়ে যাবেন? আমার সাথে থানায় চলুন। চলুন। প্রেমা, পুলিশ আমার মুন্নাকে কেন নিয়ে যাচ্ছে? বাবা, রেশমি মুন্নার নামে ইজ্জত নষ্ট করার মিথ্যা অভিযোগ করেছে। মুন্না শুধু আমার, সারা জীবনের জন্য আমার হয়ে থাকবে। প্রেমার সামনে আমি মুন্নাকে নিয়ে বাসর করব। রেশমি, তুই কি মনে করেছিলি তোর মিথ্যে কথাতে আমি মুন্নাকে ভুল বুঝে ঘৃণা করে আমার জীবন থেকে দূরে সরিয়ে দেব? কখনো না। তোর প্রেম মুন্নাকে জোর করে পাবার জন্য নিজের ইজ্জত নিলাম করে দিতে পারে, কিন্তু আমি আমার মুন্নাকে ভুল বুঝে আমার জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারি না। আর একটা কথা, মুন্নার যদি তোর জন্য এতটুকু ক্ষতি হয়, তাহলে তোকে আমি খুন করে ফেলবো। আমাকে খুন করার কথা বলছিস? আরে আমি তো তোকে খুন করব। মুন্নাকে যদি আমি না পাই, তাহলে তোকেও পেতে দেব না। ইন্সপেক্টর রহমান, আমার কাছ থেকে অনেক হারাম খেয়েছিস, প্রয়োজনে তোকে আরো হারাম খাওয়াবো। কিন্তু একটা কাজ তোকে করে দিতে হবে। কি কাজ? থানার ছেলে মুন্নাকে টর্চার করতে করতে মেরে ফেলতে হবে। কোনো চিন্তা করবেন না আকবর ভাই, ওই হারামজাদাকে আমি এমন টর্চার করব, মরণের জন্য নিজেই চিৎকার করে বলবে, আমাকে মেরে ফেল, আমাকে মেরে ফেল। বেশি কথা না বলে ভাইজান যা বললো তাই শোনো, নইলে আমার হাতে তুমি মারা যাবে, মারা যাবে, মারা যাবে। বাঁচতে চাইলে আমাকে মেরে ফেল, আমি বেঁচে থাকলে কিন্তু তুই বাঁচতে পারবি না। তোকে মেরে ফেলার জন্য কত টাকা পেয়েছি? 5 লাখ নতুন কর করে নোট।
ইন্সপেক্টর, এটা কসাইখানা না, থানা। থানাতে এভাবে মুন্নাকে মারার কোনো অধিকার আপনার নেই। তোর মতো মেয়ে মানুষের কাছে কি আমাকে আইন শিখতে হবে? যা বাইরে বসে থাক, যাওয়ার সময় মুন্না লাশ নিয়ে যাবি। তাহলে তুমিও শোনেন ইন্সপেক্টর, মুন্নাকে তুমি গ্রেফতার করনি, গ্রেফতার করেছে মাসুদ। আমি তার কাছে যাব, তাকে জিজ্ঞেস করব কোন আইনে গ্রেফতার করা আসামিকে অন্য একজন ইন্সপেক্টর টর্চার করে মেরে ফেলতে পারে। যা শালি তোর দুলা ভাইয়ের কাছে যা, যদি বাঁচাতে পারিস বাঁচা। মুখ সামলে কথা বলবি। এই শুয়োরের বাচ্চার দেখছি তেজ এখনো কমেনি। মা, মা, তোমার কি হয়েছে মা? ভাইয়ার নাম ধরে চিৎকার করে উঠলে কেন? মাসুদ, আমাকে একবার তোর থানায় নিয়ে চল বাবা। থানায় যাবে কেন? এইমাত্র আমি স্বপ্নে দেখলাম থানার পুলিশ অন্যায় ভাবে আমার মামুনকে মারছে। আমার মামুন মা মা বলে চিৎকার করছে। মা, থানায় মামুন বলে কেউ নেই, একজন আসামি আছে, ওর নাম মুন্না। কি নাম বললি ভাইয়া? মুন্না? মা, এই সেই মুন্না ভাই যে আমার জন্য পুতুল নিয়ে এসেছিল, যার মুখে তুমি থাপ্পড় মেরেছিলে। মাসুদ, তুই মুন্নাকে কেন গ্রেফতার করেছিস? কেন? মুন্না একটা মেয়েকে ধর্ষণ করেছে মা। মিথ্যে কথা। মুন্না ভাইয়া মেয়েদের ইজ্জত বাঁচাতে পারে, কিন্তু ধর্ষণ করতে পারে না। একজন গুন্ডা মাস্তানের প্রতি তোর এতটা বিশ্বাস হলো কি করে? এই বিশ্বাসের জন্ম দিয়েছে কবিতা। তুমি তোমার ভালোবাসার কবিতাকে গিয়ে বলো মুন্না ভাইয়া ধর্ষণকারী, কবিতা বলবে না। তাহলে মুন্নার সাথে কবিতারও পরিচয় আছে? এই জন্যই পরিচয়টা আছে যে গুন্ডাদের হাত থেকে কবিতাকে ওই মুন্না ভাইই রক্ষা করেছিল। মাসুদ, আমার মন বলছে তুই ছেলেটাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছিস বাবা। ওকে তুই ছেড়ে দে। ইন্সপেক্টর, ইন্সপেক্টর! কি ব্যাপার? মুন্নাকে আসামি হিসেবে গ্রেফতার করেছেন, ভালো কথা, কিন্তু মুন্না আসামি হিসেবে প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত কোন আইনে আছে থানার মধ্যে টর্চার করে মেরে ফেলবেন? কি বলছো তুমি? একবার থানায় গিয়ে দেখুন আপনার আরেক অফিসার কিভাবে মুন্নাকে টর্চার করছে। শুনুন, আপনাদের শরীরে আইনের পোশাক আছে বলেই ভুলে যাবেন না আপনারা কোনো মায়ের সন্তান। তাই আসামি হলো ভুলে যাওয়া উচিত নয়। মুন্নাও আপনার মায়ের মতো কোনো মায়েরই সন্তান। এই আকরাম জীবিত থাকতে মুন্নাকে থানাতে আটক করে রাখতে পারে এমন কোন পুলিশ অফিসার ওই থানাতে নেই। নাদিম! ইয়েস বস। গাড়ি বের কর। ইন্সপেক্টর রহমান, আপনাকে এত বড় ক্ষমতা কে দিয়েছে? আমার গ্রেপ্তারকৃত আসামিকে আপনি এইভাবে টর্চার করছেন? আমাকে কেউ ক্ষমতা দেয়নি, আমি টর্চারও করতে চাইনি। আসামি আমার সামনে আপনার মাকে গালি দিয়ে বড় বড় কথা বলছিল, আমার খুব খারাপ লেগেছিল। আসামিকে সাবধান হওয়ার কথা বললে উল্টো আমাকে আঘাত করে আমার কপাল ফাটিয়ে দিয়েছে। তাই বাধ্য হয়ে আঘাত। সব মিথ্যে কথা, এখন আপনার সামনে বানানো নাটক করছে। ঠিক আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আমি আবিষ্কার করব। সেন্ট্রি, আসামিকে মেডিকেলে নিয়ে চলো।
অবস্থায় আমি আপনাকে যেতে দেবো না। এই, ওনাকে হাসপাতালে নিয়ে যাও, আমি এদিকটা দেখছি। এসো আমার সাথে, কুইক। নির্দোষ প্রমাণ করে দাও খোদা, তুমি আমার মুন্নাকে নির্দোষ প্রমাণ করে দাও খোদা। কে তুমি? আমার মাকে পিস্তল ধরেছো কেন? আমার পরিচয় জানার দরকার নেই। আমার পেছনে পুলিশ। পুলিশ যদি এখানে আসে তাহলে বলবে তোমাদের ঘরে কেউ প্রবেশ করেনি। আর যদি সত্যি কথা বলো তাহলে তোমার মা বাঁচবে না। আপনারা? আপনাদের বাড়িতে কোনো অপরাধী ঢুকেছে? আপনি কি পাগল হয়েছেন? অপরাধী জেনে শুনে পুলিশের ঘরে ঢুকবে? সরি, মুভ। পুলিশকে আমি মিথ্যে কথা বলে তাড়িয়ে দিয়েছি, এবার আমার মাকে ছেড়ে দিন। আপনাকে ধন্যবাদ। তুমি? আমারই একই প্রশ্ন। তুমি তাহলে বেঁচে আছো? আমি জীবনের সাথে যুদ্ধ করে তোমাদের জন্য আজও বেঁচে আছি। বলো শাহানা, এতটা বছর তোমরা কেমন ছিলে, কেমন আছো? এক যুগ পর আমাকে জিজ্ঞাসা করছো আমি কেমন আছি? আমি মরিনি, আমিও জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছি। কিন্তু আজ আবার এক যুগ পর তোমাকে দেখে যত বেশি খুশি হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি অবাক হয়েছি। আমার সামনে আমার কি সেই স্বামী দাঁড়িয়ে, যে স্বামী শত দুঃখ কষ্টের মাঝেও আমাদের সৎ পথে বেঁচে থাকার সাহস দিত। আমার সামনে কি আমার সেই স্বামী দাঁড়িয়ে, যে স্বামী অপরাধীকে ঘৃণা করত? আমার সামনে কি আমার সেই স্বামী দাঁড়িয়ে, যে আমাকে সবসময় বলতো, শাহানা, সততা নিয়ে বেঁচে থাকার মাঝে একটা অহংকার আছে, অথচ আজ হাতে অপরাধীর পিস্তল, পুলিশ তাড়া করে। তোমার সামনে আজ সেই স্বামী দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছে একজন অপরাধী স্বামী, যে স্বামী এক যুগ আগে তোমাকে হাসপাতালে রেখে নিখোঁজ হয়েছিল। কিন্তু আমি কেন নিখোঁজ হয়েছিলাম? কেন আজ আমার হাতে অপরাধের পিস্তল? কেন আজ পুলিশ আমাকে তাড়া করছে? সেই সত্যটা তুমি জানতে চাইবে না? জানার ইচ্ছে আমার এই জন্য নেই, যে স্বামীর জন্য আমি এতটা বছর অপেক্ষা করেছিলাম, যে স্বামীর আদেশকে জীবনে একমাত্র চলার পথে মন্ত্র মনে করে মামুনকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছিলাম, যে স্বামী সততাকে পুঁজি করে শত দুঃখ কষ্টের মাঝেও সংগ্রাম করে একজনকে পুলিশ ইন্সপেক্টর করেছি। আমার সেই স্বামী আজ কত বদলে গেছে। আমি যাকে আমার বিধাতা মনে করতাম, আমার সেই বিধাতা নিজেই একজন অপরাধী হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। তাই কোনো কিছু জানার আজ আমার কোনো ইচ্ছে নেই। শুধু একটা কথা বলতে ইচ্ছে করছে, কেন তুমি এইভাবে আমার সামনে এলে? আমার বিশ্বাসের মানুষকে আমার বুকের ভিতর লালন করে অপেক্ষা করতে করতে মরে যেতাম। সেই মৃত্যুটা আমার জন্য অনেক ভালো ছিল। তুমি চলে যাও, মাসুদকে তোমার পরিচয়টা আমি দিতে চাই না। এক যুগ তুমি আমার কোনো উপকারই আসনি, অন্তত এই উপকারটুকু করো। হ্যালো বস, মুন্নাকে বাঁচাতে হলে ও পজিটিভ রক্তের প্রয়োজন। হাসপাতালে ও পজিটিভ রক্ত নেই। তুমি হাসপাতালে থাকো, রক্তের ব্যবস্থা আমি করছি। শাহানা, তুমি যখন আমার কোনো কথাই শুনবে না, আমি বলতে চাই না, আমার এই জীবন নিয়ে না হয় আমি থাকবো। তুমি একটা চরম সত্য কথা বলেছ। এক যুগ আমি তোমার কোনো উপকারে আসিনি,
আজ আজ তুমি আমার একটা উপকার করো। একটা ছেলেকে আমি সন্তানের মতো জানি, ও মৃত্যুর সাথে লড়াই করছে। অন্তত অন্তত তোমার সন্তান মনে করে তুমি ওর জন্য তোমার রক্ত দিয়ে এসো। ওর গ্রুপ আর তোমার রক্তের গ্রুপ একই গ্রুপ। আকরামের জন্য এক জীবন পাতে এই উপকারটুকু করো, এই উপকারটুকু করো। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার মুন্না বেঁচে যাবে। বিপদ কেটে গেছে, জ্ঞান ফিরলেই কথা বলতে পারবেন। মা, আপনি আপনার রক্ত দিয়ে এমন একজনের জীবন বাঁচালেন যে কিনা আপনার সন্তানের মতো। রক্ত দেবার আগে জানতাম না কার জন্য রক্ত দিতে আসছে। এখন মনে হচ্ছে আমি আমার রক্ত দিয়ে আমার এক সন্তানের জীবন বাঁচিয়ে গেলাম। খুব ভালো কাজ করেছো মা। যার জন্য নিজের সন্তানের শরীর থেকে রক্ত ছড়েছে, তুমি নিজের রক্ত দিয়ে তারই জীবন বাঁচিয়ে এসেছো মা। মাসুদ, তুমি তো মুন্না মাস্তানের কাছে ঠিকই মা হয়ে এসেছো, অথচ মুন্না মাস্তানকে আমি গ্রেফতার করতে না পারলে আইনের কাছে আমি অপরাধী হয়ে যাব। তুমি তো তোমার দায়িত্ব ঠিকই পালন করেছো মা। তবে একটা সত্যি কথা বলে তোমার সন্তানের দায়িত্ব পালন করতে দাও। বলো, মুন্না মাস্তান কোন ক্লিনিকে আছে? চুপ করে থেকো না মা, বলো কোন ক্লিনিকে আছে। আমি মুন্নাকে গ্রেফতার করব। তবে আমি তোমাকে কথা দিচ্ছি মা, রেশমি নামের মেয়েটি যদি আমার কাছে মিথ্যে কথা বলে থাকে তাহলে মুন্না অবশ্যই ছাড়া পাবে। আহসান ক্লিনিকে। বিশ্বাস না হয় সমস্ত ক্লিনিক খুঁজে দেখতে পারেন, মুন্না এখানে নেই। মুন্নার জ্ঞান ফিরে আসার সাথে সাথে মুন্নার বাবা আকরাম সাহেব মুন্নাকে এখান থেকে নিয়ে চলে গেছে। মুন্নার বাবার ঠিকানা আপনি জানেন? ক্লিনিকের খাতাতে একটা ঠিকানা লেখা আছে, দেখতে পারেন। এই দেখুন, এটা আমার বাড়ির ঠিকানা। আপনার বাসার ঠিকানা? হ্যাঁ। তাহলে এক কাজ করুন, যে মহিলাকে রক্ত দেবার জন্য মুন্নার বাবা ক্লিনিকে নিয়ে এসেছিল ওই মহিলাকে খুঁজে বের করে তাকে জিজ্ঞাসা করলেই হয়তো মুন্নার ঠিকানা পেয়ে যাবেন। কি বলছিস তুই? ঠিকই বলছি, মুন্নাকে ক্লিনিক থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং মুন্নাকে সরিয়ে নিয়ে গেছে মুন্নার বাবার নামধারী আকরাম নামে একজন, যাকে তুমি চেনো মা। আমি চিনি? হ্যাঁ হ্যাঁ, তুমি চেনো, কারণ তুমি এই মানুষটার সাথেই মুন্নার জন্য রক্ত দিতে হাসপাতালে গিয়েছিলে। বলো মা, ঠিকানাটা বলো। ঠিকানা আমি জানি না। অবশ্যই জানো, তুমি ইচ্ছে করে ঠিকানাটা গোপন করছো। তবে তুমি মনে রেখো মা, তোমার এই ঠিকানা গোপন করার কারণটা আমি আবিষ্কার করবই। মা, তুমি হয়তো বাবার ঠিকানাটা সত্যি সত্যি জানো না, কিন্তু বাবার সাথে তোমার সম্পর্কের কথাটা তো তুমি ভাইয়াকে বলতে পারতে। কি বললি? তোদের বাবা একজন অপরাধী, এই সত্যের পরিচয়টা মাসুদকে বলার পর তুই কি মনে করিস মাসুদ বিশ্বাস করত? 12 বছর পর ঘটনা চক্রে তোরই সামনে তোদের বাবার সঙ্গে আমার প্রথম দেখা হয়, বিশ্বাস করতো না। মাসুদ মনে করত তোদের বাবার সঙ্গে আমার দীর্ঘদিন ধরে যোগ আছে, তাই আমি পরিচয়টা দিতে সাহস পাইনি রে মা। দারুণ খবর দিলেন ইন্সপেক্টর, দারুণ খবর। এবার আমাকে এমন খেলা খেলতে হবে, শত্রুর নদীতে জাল ফেলে সবকটা শত্রুকে একসাথে জল দিয়ে তুলে আনতে হবে। লিটন, বলো ভাইজান। তোর প্রথম কাজ হবে রেশমিকে মেরে ফেলা, কারণ একটাই, রেশমি বেঁচে থাকলে মুন্নাকে আইনের চোখে আসামি করে রাখা যাবে না। তুই মনে করেছিলি প্রেমার জীবন থেকে সরিয়ে দেবার জন্য আইনের কাছে আমাকে চরিত্রহীন বানালেই প্রেমার জীবন থেকে আমাকে সরিয়ে দিতে পারবি। পারিসনি। এই দেখ, এই দেখ, প্রেমা তার ভালোবাসার শক্ত হাত দিয়ে আমাকে ধরে রেখেছে। রেশমি নিজের ইজ্জতের যে দাম দিতে জানে না, তাকে কেউ কোনোদিন ভালোবাসতেও কাছে আসে না। লিটন কুত্তার বাচ্চা, তোর জন্য আমি মুন্নার চোখে একটা বাজারের মেয়েতে পরিণত হয়েছি। তোকে যদি একবার আমি আমার সামনে পেতাম তাহলে তোকে আমি খুন করে ফেলতাম। এই, তুই আমাকে কি খুন করবি? আমি তোকে খুন করব? আমি? ভাইজান বলেছে
তোকে খুন করতে পারলে নতুন খেলা শুরু হবে। মুন্নাকে মার, মার মুন্না মার। আমি পাপ করেছিলাম। তুই তোর ভালোবাসা নিয়ে চোখে থাকি রেশমি। দেখুন স্যার, দেখুন, মুন্না শুধু আমার ভালোবাসার রেশমিকে নষ্টই করেনি, ওকে খুনও করেছে। ওকে পালাতে দেবেন না স্যার, ওকে অ্যারেস্ট করুন। তোমরা লাশটা থানা নিয়ে যাও। রেশমি, আমার রেশমি। মুন্না ভাই, আপনি? তোমাকে আমি সব বলবো, আগে আমাদের আশ্রয় দাও, পেছনে পুলিশ। আসুন, ভেতরে আসুন। এসো। মা, মুন্না ভাইকে পুলিশে তাড়া করেছে। কবিতা, দরজা খোলো। মা, তুমি মুন্না ভাইকে লুকিয়ে রাখো, আমি দেখছি। কবিতা, কবিতা। হ্যাঁ, পেয়েছি। কবিতা, আমি গোসল করছি, তুমি দাঁড়া মাসুদ, আসছি। কবিতা, তোমার ঘরে কেউ ঢুকেছে? এই মাত্র ঢুকলো। হ্যাঁ, কোথায়? এই তো আমার সামনে। আহা, কবিতা কি করছো? করছি না, এখন কিছু একটা করব। এসো। কবিতা, তোমার এই ইয়ারকি মারাটা মোটেই উচিত হয়নি। তুমি কি জানো আমি এখানে একটা আসামি ধরতে এসেছিলাম, আর তুমি কিনা? আহা, তোমাকে কিছুক্ষণের জন্য আমার আসামি করে নিলাম। ও শিট! কবিতা, তোমাদের উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। দেখুন স্যার, দেখুন, মুন্না আমার রেশমিকে কি নির্মম ভাবে খুন করেছে। আমি মুন্নার শাস্তি দেখতে চাই। যদি মুন্নাকে গ্রেফতার করে শাস্তি দিতে না পারেন, তাহলে মনে করব আপনি আপনার মায়ের পরকীয়া প্রেমের ফসল। তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মাকে তুমি কলঙ্কিনী সাজাতে চাও? আমি জানি প্রতিটি সন্তানই মায়ের কলঙ্কের কথা শুনে স্থির থাকতে পারে না, কিন্তু যা সত্য আমি তাই বলেছি। আমার এই বলার ভিতর
এতটুকু মিথ্যে নেই। আমার চেয়ে দারুণ খেলার উদ্বোধন করে এসেছিস। খেলা যখন শুরু হয়েছে তখন যাতে করে খেলাটা আমাদের হাতের মুঠোয় থাকে, সেই জন্যে মাসুদের প্রেমিকা আর ওর বোনকে তুলে নিয়ে আমার সি ভিউতে নিয়ে যা। ওই আকরাম নামে মানুষের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? সম্পর্ক অবশ্যই একটা আছে, কিন্তু সেই সম্পর্কের কথা বলার সময় এখন আসেনি। সময় হলে অবশ্যই বলবো। বলার সময় তোমার কখনোই আসবে না, কারণ মা হয়ে সন্তানের কাছে কি করে বলবে আকরাম আর তোমার পরকীয়া প্রেমের সম্পর্কের কথা? কি করে বলবে? ওই পরকীয়া প্রেমের ফসল হলো মুন্না মাস্তান। আজ আমার ভাবতে কষ্ট হচ্ছে আমার মা কলঙ্কিনী। আমার ভাবতে কষ্ট হচ্ছে আমার মা মুখে সততার কথা বলে তার অসৎ পথের উপার্জন দিয়ে আমাকে বড় করেছে। তুমি আমাকে আরো মারো, আমি এই কষ্ট নিয়ে, এই যন্ত্রণা নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। তোর ভয় লাগে? সন্তান হয়ে মাকে এত বড় অপবাদ দিস নে। আমি মা হয়ে তোর পায়ে ধরে বলছি আমি কলঙ্কিনী নই। তুই কোন মাকে কলঙ্কিনী বলেছিস? যে মা তোকে গর্ভে ধারণ করে পৃথিবী দেখিয়েছে। তুই কোন মাকে কলঙ্কিনী বলেছিস? যে মা কষ্ট করে তোকে এত বড় করেছে। তুই কোন মাকে কলঙ্কিনী বলেছিস? যে মা নিজের সুখের কথা ভাবেনি, শুধু তোর কথা ভেবেছে, শুধু তোর কথা। মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা কি জিনিস তুই কাছে থেকেও বুঝতে পারিসনি। তাই যে মায়ের জন্য হাসতে হাসতে নিজের জীবন দেওয়া উচিত, সেই মমতাময়ী মাকে তুই কলঙ্কিনী বলেছিস। তোর মতো অকৃতজ্ঞ সন্তানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি তোকে মেরেই ফেলবো। আমি তোকে ছেড়ে বলছি। আমার সন্তানকে মারার অধিকার তোকে কে দিয়েছে? আপনি দিয়েছেন, আপনি। চুপ কর প্রেমা। আজ আমার মুখ বন্ধ করতে পারবি না। আজ আমি সব বলে দেব। কে তুই? কোন অধিকারে তুই আঘাত করেছিস? মা, মুন্না হলো আপনারই সন্তান, মামুন। আপনার কসমের জন্য মুন্না আপনার সামনে তার নিজের পরিচয় দেয়নি। তাই এখনো জিজ্ঞেস করবেন কোন অধিকারে হাত তুলেছে? তুই দেখছি আমার চেয়ে বড় পাষাণে মায়ের সামান্য অভিমানের দাম দেবার জন্য মাকে সামনে পেও মা বলে ডাকিস নে। এত অভিমান তোর? কি হলো, মা বলে ডাকবি না? সন্তানকে তো তোমার বুকে টেনে নিলে, তুমি আমাকে তোমার বুকে ঠাক দেবে না? মাসুদ, যার সাথে তুই আমার পরকীয়া সম্পর্কের কথা বলেছিলি, ওই তোদের সেই জন্মদাতা। আকবর সেটা আমাকে মিথ্যে খুনের আসামি সাজিয়ে জেলে পাঠিয়েছিল। আমাকে বলেছিল আমি তার অপরাধের সাজা নিয়ে জেলে গেলে তোদের মানুষের মতো মানুষ করে তুলবে। দারিদ্রতার অভাবের কারণে তোদের ভবিষ্যৎ গড়ার জন্য, তোদের মায়ের জীবন বাঁচানোর জন্য আমি খুন না করেও খুনি সেজে 12টি বছর জেল কেটে এসেছি। জেল থেকে বের হয়ে যখন আকবর শেঠের সাথে দেখা করতে যাই তোদের সন্ধান জানার জন্য, তখন আকবর শেঠ আমাকে লাথি মেরে বের করে দেয়। আমি তখন বুঝতে পারলাম আকবর শেঠ আমার সাথে বেঈমানি করেছে। প্রতিশোধের নেশায় আমি জ্বলে উঠলাম। তারপর আজকের এই আকরামে পরিণত হলাম। বাবা, বাবা। হ্যালো, তোর মেয়ে এখন আমার কাছে। আকবর, যদি মেয়ের ইজ্জত আর জীবন বাঁচাতে চাস তাহলে সোজা একা আকবর শেঠ সি ভিউতে চলে আয়। আকবর! মাসুদ ভাই, মাসুদ ভাই, আকবর শেঠের ভাই রিটন আমাকে আঘাত করে আমার সামনে থেকে জোড়াকে তুলে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? আকবর শেঠ এইমাত্র টেলিফোনে এই কথাটাই আমাকে জানিয়েছে। আর সি ভিউতে
আমাকে একা যেতে বলেছে। তুমি আজ একা যাবে না, তোমার সাথে তোমার 2 সন্তানও যাবে।
Hands up. এখানে একটা সই করুন। এখানে এই যে আপনিও একটা সই করুন এখানে। হ্যাঁ এখানে। ধন্যবাদ। শাহানা,